হুম। আপনারা এক এক করে বলতে পারেন আপনাদের কার কোথায় কি প্রবলেমস, একটু ভালো হয় যদি লেকচারের সিরিয়ালে জিজ্ঞাসা করেন। স্যার ওই আপনি তো বলছিলেন যে ইন কোর্সে কোনো প্রুফ দিবেন না। না না, হ্যাঁ। তো ওই হিস্টোরিওগ্রাফিক যে প্রজেকশন পড়াইছেন স্যার, ওইখানে তো ম্যাক্সিমাম সব প্রুফ। না, ওইখান থেকে কনসেপচুয়াল কোন, ধরেন আমি যদি কোন একটা এমসিকিউ টাইপ কিছু প্রশ্ন করিবার কিছু ওখান থেকে চাইলে করা যাবে, কিন্তু আপনার পুরো ডিরাইভেশনটা না করলেও চলতেছে, কিন্তু আইডিয়াটা তো আপনাকে রাখতে হবে। স্যার বুঝতে পারছেন। হুম। আচ্ছা স্যার, আমাদের কোয়েশ্চেনের মার্কস ডিস্ট্রিবিউশনটা কিরকম হতে পারে? আমি তো এখনো প্রশ্ন করি নাই। আমি এই জাস্ট ক্লাসটা, একটু আইডিয়া দিলে ভালো হতো। আইডিয়া তো আসলে প্রশ্ন হয়তো আপনাকে এখন একরকম বললাম, আরেক রকম হয়ে যাবে, তাহলে তো সমস্যা। আমি চেষ্টা করব হচ্ছে, ধরেন বলাটা ডিফিকাল্ট, প্রশ্ন করতে বসলে আসলে চেঞ্জ হয়ে যায়। যদি আমি সবই প্রবলেম দিই তাহলে হয়তো পাঁচটা প্রবলেম, পাঁচ পাঁচা 25 মার্ক, এরকম একটা স্ট্রাকচার হইতে পারে। কিন্তু দেখা যাবে যে কোন একটা টপিক থেকে প্রশ্ন করতে গিয়ে আমার কাছে মনে হইলো যে এখান থেকে ফুল একটা প্রবলেম হওয়ার থেকে একটা নাইস এমসিকিউ বা দুইটা নাইস এমসিকিউ বানানো যাচ্ছে, তখন হয়তো বা আমি দুই দুই 4 মার্কের দুইটা এমসিকিউ বানায় ফেললাম। তো এইটা আসলে প্রশ্ন করতে বসার আগে বলাটা আমার জন্য ডিফিকাল্ট। তবে এটা বলতে পারি, আমি চেষ্টা করি যে সিলেবাসে যে কয়টা টপিক আছে বেশিরভাগ টপিক, মানে চাইলেও করা যায় না, কিন্তু আমি ট্রাই করি যতটুকু সম্ভব স্প্রেড হয়ে যেতে থাকে। মানে আপনি কোন একটা টপিক পড়লে মোস্ট প্রবাবলি সেখান থেকে কিছু মার্কস হইলেও প্রশ্ন পাওয়ার চান্সেস হাই। মানে আমি একটু স্প্রেড করে, ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে প্রশ্ন করার ট্রাই করি। তারপরে বুঝতেই পারতেছেন যে প্রশ্নের সংখ্যা থেকে টপিক সংখ্যা বেশি। স্টিল এমন হইতেই পারে যে আপনি একটা টপিক পড়লেন, সেখান থেকে প্রশ্ন করি নাই, চেষ্টা করি স্প্রেড করে করতে আর কি। স্যার অপশন রাখা যায় না, দুই একটা কোশ্চেন এক্সট্রা হবে? হ্যাঁ, ঠিক আছে, রাখবো, কোনো সমস্যা নেই। অন্তত একটা অপশন দিব, নো প্রবলেম। দুইটাও দিতে পারি, দেখি। স্যার আপনি বলছিলেন ট্রু ফলস আর এমসিকিউ টাইপের দিবেন, এখন জিনিসটা কি রিটেন দিলে একরকম মানে প্রিপারেশনের ভিতরে একটু তো হয়, উল্টো পাল্টা হয়। রিটেন দিলে অনেক সময় লেখা লেখার একটা প্র্যাকটিসের একটা বিষয় থাকে, আর ট্রু ফলস দিলে অনেক সময় বেসিক ক্লিয়ার করার জন্য আমরা বেশি যোগ থাকি। এখন যদি আপনি বলছিলেন যে ট্রু ফলস আর এমসিকিউ দিবেন, সেই হিসেবে রিটেনের পরে একটু কমই করছি, মানে কম বলতে করছি মানে জাস্ট তুলনামূলকভাবে কম, এই জন্য আর কি। এখন যদি হুট করে চেঞ্জ করেন, পাঁচটা কোশ্চেন দিয়ে দেন, তখন তো আসলে আমি, ঝামেলায় পড়ে যাবে। আমার মনে হয় না আমি কখনো বলছি যে আমি মোস্টলি ট্রু ফলস এমসিকিউ দিব। আমি ট্রু ফলস এমসিকিউ দিলে হয়তো বা 25-এর মধ্যে 10 মার্কের থাকতে পারে বা 5 মার্কের থাকতে পারে, মানে এইরকম কোনো কথা আমার বলছি বলে মনে মনে পড়ে না যে আমি পুরাটা ট্রু ফলস বা এমসিকিউ বেস দিব। যদি আপনি এটা ভেবে থাকেন, এটা আপনি ভুল ভাবছেন। রিটেন বলতে মানে আমি রিটেন মানে কি, আপনি মানে আমি অঙ্ক করতে দিব, ধরেন আমি আপনাকে কথার কথা একটা নাম্বারের ফিফথ রুটস গুলা বের করতে দিলাম, এরকম টাইপ অঙ্ক। সে আমি একটা, মানে এর মানে এই না যে এই প্রশ্নটা দিব, আমি একটা স্যাম্পল বললাম আর কি। বা আমি একটা ফাংশন, একটা লিমিট দিয়ে বললাম যে লিমিটটা এক্সিস্ট করে কিনা চেক করো, বা লিমিটটা কত। সেরকম প্রবলেমস দিব, আর কিছু ট্রু ফলস এমসিকিউ দিব। আমি কি মানে আর কেউ কি, মানে আর কারো কি এমন কিছু মনে পড়ে যে আমি ক্লাসে বলছিলাম যে আমি মেইনলি ট্রু ফলস আর এমসিকিউ দিব? আমার তো মনে পড়ে না। যিনি প্রশ্ন করেছেন উত্তর পেয়েছেন? জি স্যার। হুম, আচ্ছা, এরপর। স্যার, হ্যাঁ। স্যার অপশন দুইটা দিলে ভালো হয় মিনিমাম। আচ্ছা, এটা দেখা যাবে, এটা আমি প্রশ্ন করতে বসি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আমি কথা দিচ্ছি না, মানে যদি প্রশ্ন ডিফিকাল্ট হয় তাহলে দুইটা অপশন দিব, যদি প্রশ্ন অত ডিফিকাল্ট না হয় একটা অপশন দিব। আপনারা সবাই পরীক্ষার প্রশ্নের উপর বেস করে, মানে কি প্রশ্ন হইতে পারে তার উপর বেস করে জানতে চাচ্ছেন। মানে মানে এমন না যে আমি এটার উত্তর দিব না, দিচ্ছি তো, বাট আমি এক্সপেক্ট করতেছি যে আপনারা পড়তে গিয়ে কোথাও কোনো প্রবলেমস ফেস করছেন, এরকম হইলে আমাকে দেখাবেন। স্যার কোশ্চিন যেহেতু এখনো করেন নাই, স্যার একটা রিকোয়েস্ট করি।
বলেন, আমি মানতে পারবো কিনা জানি না, শুনি আর কি। স্যার ওই যে কোশ্চেনটা একটু স্যার ইজি, মানে যাদের স্যার একটু প্রিপারেশন খারাপ ওরাও যত কিছু আনসার করতে পারে এই টাইপের কোশ্চেন। আমি সাধারণত এমনিতেই ওইটা মাথায় রেখে প্রশ্ন করি, মানে আহ, আমি চেষ্টা করি প্রশ্নটা এমন হোক যাতে করে যে যতটুকু পড়াশোনা করছে সে যাতে তার প্রপোর্শনে মার্কস পায়। ওকে স্যার। এখন হিউম্যান এররের কারণে সেটা থেকে আমার মিস হতে পারে, কিন্তু আমার ইন্টেনশন এটা থাকে। আমার মনে হয় আপনারা খামাখা অতিরিক্ত ভয় পাচ্ছেন, টিচার চেঞ্জ হয়েছে বলে হয়তো, মানে কালকে স্যার রিল্যাক্স মেইনলি হলে। আমরা আসলে হ্যাঁ, হ্যাঁ, বলেন। এই কোর্সে আসলে আমরা কোনো কিছু জানি না আসলে কেমন কোশ্চেন হবে, আর আপনার কোশ্চেন আমরা একে কখনো পরিচিত না। আবার হ্যাঁ, 304 যে প্রশ্ন নিতেন সেটা দেখলাম, ওখানেও দেখলাম ট্রু ফলস ছিল, আর ছিল একটা ম্যাথ ছিল বা থিওরাম এই টাইপের কিছু ছিল। এক তো একবার হ্যাঁ, একটু একটু একবার ইন্টারাপ্ট করি, চেঞ্জ সরি। হয়েছে আর কি, যে একটু বারবার চেঞ্জ ইন্টারাপ্ট হয়েছে করি, এটা। হ্যাঁ একটু ইন্টারাপ্ট করি, সরি। মানে 304-এ ওই এক একবার এক এক রকম প্রশ্ন হয়েছে। একবার ওপেন বুক টেস্ট ছিল, একবার সম্পূর্ণ এমসিকিউ ট্রু ফলস ছিল, আরেকবার প্রবলেমস আর এমসিকিউ মিলায় ছিল, সব রকমই। হ্যাঁ, মানে এইটা আহ, ওইটার উপর বেস করে আপনি এই 302-এর কথা চিন্তা করেন না। 302-তে আমি যেমনটা বলতেছি প্রশ্নটা ওই রকমই হবে। মানে এক একবার যে এক এক রকম প্রশ্ন ছিল, প্রত্যেক ব্যাচকে নিশ্চয়ই ইনস্ট্রাকশন ওভাবেই দেওয়া ছিল যে আপনাদের প্রশ্ন আমি এরকম করবো। হ্যাঁ, আপনারা আননেসেসারি প্যানিক করেন না, আপনারা কনসেপ্ট গুলা বুঝার চেষ্টা করেন, মানে প্রবলেম টার্গেট করে না যে এই প্রবলেমটা আসলে পারবো, এই প্রবলেম না আসলে পারবো না, মানে এটাকে অনেকটা মুখস্থ বলে আর কি। ওই ওই ওরিয়েন্টেড প্রিপারেশন নিয়েন না, জিনিসগুলো বুঝেন, তাহলে আপনারা কালকে পরীক্ষায় সবাই পারবেন। এত টেনশনের কিছু নাই, আপনারা বেশি প্যানিক করতেছেন আমার মনে হয়। স্যার রিসিপ্রোকাল ফাংশন নিয়ে একটু ডিসকাশন করলে ভালো হয়। রিসিপ্রোকাল ফাংশনে কি ডিসকাস করব? স্যার আর কি ওভারঅল একটু ডিসকাশন করলে ভালো। ওভারঅল সেকেন্ড, আমরা যাই একটু এদিকে। 2.5 তো না? Okay, কি দেখলাম? স্যার এই ক্লাসটা কি স্যার যে প্রবলেম সলভিং ক্লাস, আর কি প্রবলেম এটা সলভ করে দিবেন এরকম? মানে হ্যাঁ, আমি তো ক্লাসে বারবার এটা নিয়ে বলছি, এটা ক্লাসটার উদ্দেশ্য কি, ভালো ওকে করে স্যার। ক্লিয়ার করছি। যে পড়তে গিয়ে লাস্ট মুহূর্তে অনেক সময় এমন কিছু প্রবলেমস হয় যে একে ওকে ফোন দিতে হয়, দোস্ত এটা একটু বুঝাই দেয়, এটা একটু কি ছিল, ওই জাতীয় ইস্যুস সলভ করার ক্লাস এটা। মানে এটা আমি ব্যক্তিগত উদ্যোগে নেই আর কি। আচ্ছা, তবে উম, যিনি বললেন রিসিপ্রোকাল ফাংশন ওভারঅল একটু বুঝাই দিতে, আপনি আমাকে আসলে একটু বিপদে ফেলে দিচ্ছেন। মানে এইটা তো হয় না, তাহলে তো আমাকে এই লেকচারটা আরেকবার দিতে হবে, যেটা কিনা একটা 1 ঘন্টা বা 50 মিনিটের লেকচার ছিল। আপনি যদি আমাকে একটা স্পেসিফিক জায়গা বলেন তাহলে আমার জন্য একটু ভালো হয়, নাহলে একটা ফুল লেকচার দেওয়া লাগবে। স্যার কমপ্লেক্স কনজুগেট জিনিসটা একটু প্রবলেম হচ্ছে। কমপ্লেক্স কনজুগেট? কমপ্লেক্স জি কনজুগেট মানে এ প্লাস আইবির কমপ্লেক্স কনজুগেট হচ্ছে এ মাইনাস আইবি। তো এটার সমস্যা কোথায়? ও, আপনি এই হেডিংটার কথা বলছেন? জি স্যার, মানে আপনি যেটা পড়াইছিলেন কমপ্লেক্স কনজুগেট নিয়ে হুম। কম্পোজিশন নিয়ে কিছু একটা পড়াইছিলেন, ওই জায়গাটা বুঝতে পারতেছি না। আচ্ছা, আপনাদের কারো কি লেকচার নোট আছে? তাহলে ওই অংশের একটা ছবি তুলে আমার সাথে শেয়ার করতে পারেন? মানে আমি তো সবসময় একদম কোনো স্যার ও মনে হয় বলতেছে আপনার এই যে রেসিপ্রোকাল ফাংশনটা ইনভার্টিং আর কমপ্লেক্স মানে সরি রিফ্লেক্টিং, এই দুইটার যে একটা কম্পোজিশন, ওই জায়গাটা বোঝাই দিতে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, 1 সেকেন্ড। আচ্ছা দেখেন, বেসিক্যালি রিসিপ্রোকাল মানে রিসিপ্রোকাল ফাংশন তো আসলে খুব সহজ একটা জিনিস, এটা হচ্ছে 1/z। হ্যাঁ, সো যদি আমরা এখন চিন্তা করি যে জেড হচ্ছে পোলার ফর্মে আছে r e⁻i θ, তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে 1/r e⁻i θ।
সো 1/r ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা। সো আমরা দেখতে পাচ্ছি যে ইনপুটে যেই কমপ্লেক্স নাম্বারটা আমি দিছি, আউটপুটে পাওয়া কমপ্লেক্স নাম্বারটার অ্যাঙ্গেল ঠিক তার অপোজিট। হ্যাঁ, এই ঘটনাটা কখন ঘটে? ধরেন আপনি আহ, দেখেন আমি মডুলাস নিয়ে এখন পর্যন্ত কোনো কথা বলতেছি না, হ্যাঁ মডুলাস নিয়ে পরে কথা। ধরেন আপনি a প্লাস আইবি একটা নাম্বারকে এখানে বসাইছেন, দিস ইজ a প্লাস আইবি, ওর কনজুগেট হচ্ছে a মাইনাস আইবি, তার পজিশনটা হচ্ছে এখানে। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে শুধু a প্লাস আইবি যেই আর্গুমেন্ট ক্রিয়েট করে এখানে, a মাইনাস আইবি ঠিক তার নেগেটিভ আর্গুমেন্টটাই ক্রিয়েট করে। তার মানে এই যে এখানে যে অ্যাঙ্গেলটা নেগেটিভ হয়ে গেল এই এফ অফ জেড ইকুয়ালস টু 1/z এর থ্রুতে পাস করার পর, এই অ্যাঙ্গেলের নেগেশনটা হ্যান্ডেল করার জন্য আমরা ধরেন মডুলাসকে আপাতত ইগনোর করতেছি, হ্যাঁ কথার কথা বোঝার জন্য, ফর দ্য সেক অফ আন্ডারস্ট্যান্ডিং আমরা ধরলাম যে আর এর ভ্যালু 1, তাহলে এটা ভুলে যান। তাহলে শুধু ই টু দি পাওয়ার আই থিটা একটা নাম্বার যদি ইনপুট দেন তাহলে ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা হয়ে যাচ্ছে। এই অংশটা আসলে এই এ প্লাস আইবির জায়গায় এ মাইনাস আইবি বসায় দিলে, দ্যাট ইজ আই এর জায়গায় মাইনাস এ বসায় দিলে হ্যান্ডেল হয়ে যাচ্ছে। আবার এখন এতক্ষণ মডুলাসকে ভুলে গিয়ে খালি আর্গুমেন্টে ফোকাস করতেছিলাম, এখন যদি আমার কনসেন্ট্রেশনটা আমি আর্গুমেন্টকে ভুলে গিয়ে মডুলাসে আনি, তাহলে দেখেন মডুলাস ইনপুটে ছিল 1/r, কিন্তু আউটপুটে মডুলাসটা কত? সরি, ইনপুটে ছিল r, কিন্তু আউটপুটে এসে মডুলাসটা হয়ে গেছে 1/r। এইটা কিভাবে হয়? এইটা হওয়ার উপায় হচ্ছে এই যে এইখানে যেটা লেখা আছে ইনভার্সন ইন দ্য ইউনিট সার্কেল। হ্যাঁ, তো ধরা যাক এটা হচ্ছে একটা ইউনিট সার্কেল। হুম, আমি যদি এই ফাংশনটাতে ফোকাস করি, দেখেন এই আমরা আগেই বললাম যে আলাদা করে স্প্লিট করে চিন্তা করতে যাচ্ছি। সো আর্গুমেন্ট হ্যান্ডেলিং ডান, এখন আমরা আর্গুমেন্টে ফোকাস করব না, আমরা এখন ফোকাস করব জি একটা অন্য ফাংশন যার ভেতর আর ই টু দি পাওয়ার আই থিটা আসছে, কিন্তু আউটপুটে শুধু মডুলাসটা উল্টায় গেছে, আর্গুমেন্টে কোনো চেঞ্জ আসে নাই। তাহলে এই ফাংশনটা কেমন ফাংশন? এই ফাংশনটা কেমন ফাংশন বোঝার জন্য আমরা যদি চিন্তা করি যে ফর এক্সাম্পল আমরা যদি z ইকুয়ালস টু একটু এক সেকেন্ড প্লিজ, ধরেন টেকনিক্যালি স্পিকিং এটা এমন একটা ফাংশন যেটা এই লাইনের উপর ইনপুটের আর্গুমেন্ট যদি থিটা থাকে আউটপুটেও থিটাই রয়ে গেছে, হুইচ মিনস এই লাইনের উপর যে কোনো একটা পজিশন একটা পয়েন্ট যদি আপনি ইনপুট নেন তাহলে আউটপুটটাও এই লাইনের উপরই আসবে, কারণ এই লাইনের উপর এভরিওয়্যার অ্যাঙ্গেল সেম, যদি ধরে নিই অ্যাঙ্গেলটাই থিটা। সো আমি এই লাইনের উপর যে কোনো একটা পয়েন্টে এখানে ইনপুট নিলাম, এই পয়েন্টটার আউটপুটটা কোথায় হবে? উত্তর হচ্ছে এই লাইনের উপরই এমন কোথাও যেখানে ওর এই মডুলাসটা উল্টায় যাচ্ছে। এখন বোঝার জন্য আমি মডুলাসের একটা ভ্যালু ধরে নিয়েছি আর ইকুয়ালস টু 2, ধরা যাক এটা হচ্ছে আচ্ছা আর ইকুয়ালস টু 3, আর এই সার্কেলটা যেটা নিলাম এই সার্কেলটা হচ্ছে ইউনিট সার্কেল। হ্যাঁ, সো এই যে আর ইকুয়ালস টু 3 এইটা উল্টায় গেলে 1/3 হয়। সো আনুমানিক চোখের আন্দাজে দেখেন এটা অনেকটা 3 এর মতোই লাগতেছে, লেন্থটা যদি এটুকু 1 হয়, এটুকু মনে করেন 2, তাহলে 1/3টা কোথায় হবে? উত্তর হচ্ছে এখানে কোথাও। এবং আপনি যদি আরো দুই একটা নাম্বার নিয়ে এক্সপেরিমেন্ট করেন, ধর আপনি যদি 2 নিতেন তাহলে তার উল্টা হাফ, এটাও ভিতরে। এবং এই আর এর ভ্যালু যত আপনি মানে বড় নাম্বার থেকে আস্তে আস্তে 1 এর দিকে আসবেন, অর্থাৎ এই অ্যারো বরাবর যত আপনি আগাবেন 1/r এর ভ্যালু তত, ধরেন আর যদি একদম ইনফাইনাইট হইতো তাহলে 1/rটা 0 হইতো। সো অনেক বড় আর এর থেকে আর এর আস্তে আস্তে আগাতে আগাতে যদি আপনি আর 1 এর দিকে আগান তাহলে এখানেও 0 থেকে 1/r এর ভ্যালুটা আগাতে আগাতে 1 এর দিকে আগে, এবং আর যখন এক্স্যাক্টলি 1/r তখন এক্স্যাক্টলি 1। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম, এখানে আমি যেই কমপ্লেক্স নাম্বারই ইনপুট দেই না কেন আর্গুমেন্টে কোনো চেঞ্জ আসবে না যদি এই ফাংশনটা থ্রুতে পাস করি, কিন্তু মডুলাস রিভার্স হয়ে যাওয়াতে যেটা হবে এই সার্কেলের বাইরের যে কোনো একটা পয়েন্ট এই সার্কেলের ভেতরে একটা পয়েন্ট, এই লাইনের উপর ভেতরে একটা পয়েন্টে তার আউটপুটটা দিবে, এন্ড ভাইস ভার্সা। সার্কেলের ভেতরে যদি হাফ নিতেন আউটপুট গিয়ে 2 তে চলে আসতো, উল্টায় যাচ্ছে যেহেতু। এইটাকে আমরা বলি হচ্ছে অ্যাজ ইফ এই ইউনিট সার্কেলটা একটা মিররের মতো করে কাজ করতেছে। সো ইনভার্সন ইন দা ইউনিট সার্কেল মানে এই ইউনিট সার্কেলের রেসপেক্টে আমরা মিরর ইমেজের মতো করে নিচ্ছি বা ইনভার্ট করতেছি। সো এখন আমার কথা হচ্ছে আমি দুইটা ডিস্টিংক্ট ম্যাপ নিয়ে কথা বলছি, একটা হচ্ছে আর ই টু দি পাওয়ার আই থিটা ইনপুট নেবে, 1/r ই টু দি পাওয়ার আই থিটা আউটপুট দিবে।
আর আগে যেটা নিয়ে কথা বলছি সেটা কমপ্লেক্স কনজুগেট, সেটা কি করবে, আর ই টু দি পাওয়ার আই থিটা ইনপুট নিবে, আউটপুট দেবে আর ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা। এখন আপনি একটু ঠান্ডা মাথা চিন্তা করলেই দেখবেন এইটার নাম দিলেন মনে করেন হচ্ছে এফ। তাহলে এখন আমি চাচ্ছি এফ আর জি এর কম্পোজিশন, এফ কম্পোজিশন জি অফ আর ই টু দি পাওয়ার আই থিটা। তাহলে প্রথমে জি এর থ্রুতে পাস হবে আর ই টু দি পাওয়ার আই থিটা, জি এর থ্রুতে আর ই টু দি পাওয়ার আই থিটা পাস হলে কি প্রডিউস করে, 1/r ই টু দি পাওয়ার আই থিটা গেল। এইবার এফ এর থ্রুতে এটা পাস করবে। এখন এফ ম্যাপের কাজ কি, আরে কোনো হাত দেয় না, সে করে থিটাকে মাইনাস থিটা করে দেয়। তাহলে রেজাল্ট আসে হচ্ছে 1/r ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা। এখন আপনি খেয়াল করেন এফ অফ জেড ইকুয়ালস টু 1/z যদি ফাংশন হইতো, তাহলে জেড এর উল্টা আর ই টু দি পাওয়ার আই থিটা, এটাকে যদি কেউ উল্টায় দেয় তাহলে এক্স্যাক্টলি 1/r ই টু দি পাওয়ার মাইনাস আই থিটাই আসে। তার মানে এই পুরো আলোচনার উদ্দেশ্য এবং সামারি হচ্ছে এটা দেখানো যে এফ অফ জেড ইকুয়ালস টু 1/z, এই ম্যাপটাকে আমি ভেঙে দুইটা ম্যাপের কম্পোজিশন আকারে এক্সপ্রেস করতে পারি। একটা ম্যাপ হচ্ছে ইউনিট সার্কেলের রেসপেক্টিভ ইনভার্সন, তারপরে দ্বিতীয় ম্যাপটা হচ্ছে কমপ্লেক্স কনজুগেট। যিনি প্রশ্ন করেছেন উনি কি উত্তর পেয়েছেন কিনা? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, আর একজন আমাকে 10টা 23-এ একটা ইমেজ পাঠিয়েছিলেন, সম্ভবত ওই আমি বলেছিলাম কারো কাছে লেকচার আছে কিনা, ওই জন্য উনিই পাঠিয়েছিলেন। ওকে, তাহলে তো এটা গেল। নেক্সট কোয়েশ্চেন। স্যার, হ্যাঁ একটা সার্কেলকে যদি আমরা ম্যাগনিফিকেশন বাই 2 করি, হ্যাঁ, তাহলে কি ওইটার সেন্টারটাও শিফট হয়ে যাবে দ্বিগুণ, প্লাস রেডিয়াসটাও শিফট হবে দ্বিগুণ, নাকি শুধু রেডিয়াস হবে, সেন্টার সেম থাকবে? আচ্ছা, কোয়েশ্চেনটা একটু প্রেক্ষাপট বলতে হবে, মানে যেমন আমার ম্যাথ করতে গিয়ে আসছে, যেমন হচ্ছে যে আপনার একটু এক্সাক্ট এক্সাম্পল দিতে পারেন কোন পেজে বা কোন এক্সারসাইজ? আহ, স্যার ওইটা তো ভুলে, আমি সার্কেলটা বলতেছি। সার্কেলটা হচ্ছে যে আপনার 2,0 আর রেডিয়াস হচ্ছে 1। আমার কাছে যদিও বেশি প্রয়োজন হচ্ছে ম্যাথটা, মানে যখন আপনি বলতেছেন ম্যাগনিফিকেশন বাই এ ফ্যাক্টর অফ 2, আপনি মানে এটা অনেক সময় ডিফারেন্ট জিনিস মিন করতে পারে, এক্স্যাক্টলি কি মিন করতেছেন জানলে একটু ভালো হইতো। মানে স্যার ওই যে করার সময় ওই যে আমরা ইয়া করি না, আপনার রোটেট, তারপর হচ্ছে যে ম্যাগনিফিকেশন, তারপর হচ্ছে আপনার ইয়া লিনিয়ার ফাংশনে যেটা করি। আপনার ম্যাথ কি এটা? জি স্যার। আচ্ছা, সো কমপ্লেক্স প্লেনে যে কোনো একটা নাম্বার যদি আমার থাকে তাহলে ওর রেডিয়াস ভেক্টরটাকে ডাবল করে দিলে যেই নতুন মেম্বার পাওয়া যায় সেটা, এটা হচ্ছে আপনার আপনার ম্যাথ। জি আচ্ছা, স্যার। যদি এইভাবে চিন্তা করেন তাহলে কেবলমাত্র সেন্টার যদি অরিজিনে হয় জি স্যার। তাহলে সার্কেলটাই শুধু পারবে, সেন্টার শিফট করবে না। কিন্তু সেন্টার যদি অরিজিনে না হয় তাহলে তো সেন্টারও শিফট করবে, কারণ সেন্টারের কোঅর্ডিনেটও তো ডাবল কোঅর্ডিনেট হয়ে যাবে। জি স্যার, বুঝতে পারছি। হুম, স্যার, হ্যাঁ লিমিট বের করার সময় যদি 0/0 চলে আসে, তাহলে কি আমি লা হপিটাল রুল ব্যবহার করতে পারবো হ্যাঁ কমপ্লেক্সে? পারবেন, হ্যাঁ পারবেন, জেড এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট। স্যার অর্থাৎ এরকম একটা স্টেরিওগ্রাফিক সিচুয়েশন, সে জেড স্কোয়ার প্লাস 1, না, ফর এক্সাম্পল, আচ্ছা এখানে কাহিনী আছে, ধরেন জেড বার বাই জেড, এখানে একটা ছোট প্রবলেম আছে আপনার কথায়। ধরেন জেড টেন্ডস টু 0, এইখানে এটা 0/0 ফরম্যাটে আছে, আপনি কি লা হপিটাল ইউজ করতে পারবেন কিনা? আপনি লা হপিটাল ইউজ করতে পারবেন, কিন্তু তার আগে কিছু শর্ত আছে, এই দুই ব্যক্তিকে ডিফারেন্সিয়েবল হইতে হবে, রাইট? তো এফ অফ জেড ইকুয়ালস, এটাকে আমরা ধরলাম সে জি অফ জেড বাই এফ অফ জেড। সো এফ অফ জেড ইকুয়ালস টু জেড ডিফারেন্সিয়েবল, কিন্তু জি অফ জেড ইকুয়ালস টু জেড বার কি ডিফারেন্সিয়েবল? জেড ইকুয়ালস টু 0 তে সে সম্ভবত ডিফারেন্সিয়েবল না। আপনাকে টেস্ট করতে হবে, যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে আপনি দুই পাশে উপরে নিচে ডিফারেন্সিয়েট করে দিতে পারেন। বুঝতে পারছেন? মানে লা হপিটাল রুল অ্যাপ্লাই করার আগে তো এই শর্তটা প্রযোজ্য যে এফ এবং জি, লব এবং হর, দুই ফাংশনকে ডিফারেন্সিয়েবল হইতে হবে, সেটা আগে একটু চেক করতে হবে। যিনি প্রশ্ন করেছেন উত্তর পেয়েছেন? জি স্যার। আচ্ছা, আর স্যার, ডিলিটেড নেইবারহুড এর বাউন্ডারি পয়েন্ট কি হয়?
ডিলিটেড নেইবারহুডের বাউন্ডারি পয়েন্ট। আচ্ছা, এইটা নিয়ে বোধহয় ওই যে আমাদের একটা লেকচারে আমি একটা ভুল করছিলাম, আপনি কি ওইটা রিলেটেড প্রশ্নই করলেন কিনা আমি জানি না। ধরেন এটা স্যার আমার জেড। কনসেপ্টের মধ্যে একটা কোশ্চেন ছিল যে ডিলিটেড নেইবারহুডের বাউন্ডারি আচ্ছা পয়েন্ট বের করো। আচ্ছা, আমরা একটু টেস্ট করে ফেলি। হ্যাঁ, এখন ধরেন আমরা একটা ডিলিটেড নেইবারহুড চুজই করি। ধরা যাক জেড মাইনাস জেড নট লেস দেন হোক আর ইকুয়াল টু হোক ডাজন্ট ম্যাটার, ইকুয়ালস টু ধরেন 1। হ্যাঁ, আর ডিলিটেড বানানোর জন্য এটা 0 লেস দেন লাগাই দিলাম। তার মানে এই জেড নট পয়েন্টটাকে এক্সক্লুড করে চিন্তা করতে হবে। হ্যাঁ, এখন বাউন্ডারি পয়েন্টের ডেফিনিশন জানো কি? ধরেন এটা একটা সাধারণ একটা সার্কেল, যদি সার্কেল তো না, ডিস্ক যদি চিন্তা করেন, রেগুলার আলোচনাটা, এটা তো একটু স্পেশাল একটা স্ট্রাকচার, রেগুলার স্ট্রাকচার একটু আলোচনাটা সেরে আসে। আহ, আমাদের এই পয়েন্টটা বাউন্ডারি পয়েন্ট কিনা বোঝার উপায় এই পয়েন্টে ইন্টেরিয়র পয়েন্ট, কারণ এইটাকে সেন্টার করে অ্যাটলিস্ট একটা নেইবারহুড আঁকা যাবে যেটা পুরোটা ভিতরে, রাইট, ওপেন নেইবারহুড। আবার এই পয়েন্টটা এক্সটেরিয়র পয়েন্ট, কারণ অ্যাটলিস্ট একটা নেইবারহুড আঁকা যাবে যেটা পুরাটা বাইরে। বাউন্ডারি পয়েন্টটা মানে এমন কাউকে হইতে হবে যাকে সেন্টার করে যেই নেইবারহুডই ড্র করেন না কেন, সেটা ইন্টেরিয়র না এক্সটেরিয়র, সেটা অনেকগুলো ইন্টেরিয়র পয়েন্টকে এবং অনেকগুলো এক্সটেরিয়র পয়েন্টকে ইনক্লুড করে ফেলতে হবে। তাহলে সেই সেন্সে চিন্তা করলে এই পয়েন্টটা ডেফিনেটলি বাউন্ডারি পয়েন্ট। তাতে এখানে ইকুয়াল থাক আর না থাক ডাজন্ট ম্যাটার, কারণ এই পয়েন্টকে সেন্টার করে যেই নেইবারহুডই ড্র করেন না কেন, এক্সটেরিয়র পয়েন্ট এবং ইন্টেরিয়র পয়েন্ট অনেককেই ইনক্লুড করে ফেলতেছে। সেই সেন্সে চিন্তা করলে আমি এইটুকু এখন পর্যন্ত কনফার্ম হয়েছি যে জেড মাইনাস জেড নট মডুলাস ইকুয়ালস টু 1 এই সার্কেলটার উপর আমি বাউন্ডারি পয়েন্টের সেটকে যদি বি দিয়ে ডিনোট করি, তাহলে এটা হচ্ছে সেই সকল জেড ইন দ্য কমপ্লেক্স প্লেন সাচ দ্যাট এই কন্ডিশনটা সত্য। অন্তত মানে আমি বলি নাই যে এইটাই শুধু বাউন্ডারি পয়েন্ট, অন্তত এই পয়েন্টগুলো বাউন্ডারি পয়েন্ট, আরো থাকতে পারে। এখন আরো থাকতে পারে খুঁজতে গিয়ে আপনি আগের মতো আলোচনা করলেন যে এইটা বাউন্ডারি পয়েন্ট, কিন্তু উত্তর হচ্ছে না, এটা এক্সটেরিয়র পয়েন্ট, কারণ ওকে সেন্টার করে একটা নেইবারহুড ড্র করা যাবে যেটা বাইরে। এই পয়েন্টটা বাউন্ডারি পয়েন্ট কিনা, উত্তর হচ্ছে না, ওকে সেন্টার করে একটা নেইবারহুড ড্র করা যাবে যেটা পুরোপুরি ভিতরে, সো সে ইন্টেরিয়র পয়েন্ট। কিন্তু এইখানে একটা স্পেশাল পয়েন্ট আছে যেটা কিন্তু সেটের বাইরে। সো এই পয়েন্টটাকে সেন্টার করে আপনি যেই সার্কেলই ড্র করেন না কেন, বাইরের মানে আউটার রেডিয়াসের, এই লাল রেডিয়াসের ভিতরের মধ্যেও যদি একটা সার্কেল ড্র করেন, আপনি বলতে পারেন যে অলমোস্ট সবগুলো পয়েন্ট ইন্টেরিয়র, কিন্তু একজন আছে যে সেটের বাইরের পয়েন্ট, সেটা হচ্ছে জেড নট হিমসেলফ। সেটের মধ্যে আমি জেড নট কে রাখি নাই। তার মানে এই জেড নট কে সেন্টার করে আপনি যেই সার্কেলই ড্র করেন না কেন, কেউ না হইলেও জেড নটটা বাইরের হিসেবে ঢুকে গেছে। ওই সেন্সে জেড নট কে সেন্টার করা যে কোনো নেইবারহুডে ইন্টেরিয়র এক্সটেরিয়র দুই রকম পয়েন্টে এসে পড়তেছে, ওই সেন্সে জেড নট দ্য সেন্টার হিমসেলফ শুড বি ইনক্লুডেড ইন দ্য লিস্ট অফ বাউন্ডারি পয়েন্টস। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। এমনিতে এই বাউন্ডারি পয়েন্ট ইন্টেরিয়র এক্সটেরিয়র এই রিলেটেড এক্সাম্পল দিতে গিয়ে আমি কোনো একটা এক্সাম্পলে একটা ভুল করছিলাম, স্লিপ অফ পেন আর কি, মানে খেয়াল করি নাই। ইউটিউব ভিডিওতে আমি কমেন্টে পিনড কমেন্ট হিসেবে সেটা কারেকশনটা দিয়ে দিচ্ছি, ওইটা আপনারা একটু খেয়াল রেখে। স্যার কোনো একটা নন রিয়েল কমপ্লেক্স নাম্বারের কি রিয়েল এন্ড রুট থাকা পসিবল? কোন একটা নন রিয়েল কমপ্লেক্স নাম্বারের নন রিয়েল কমপ্লেক্স নাম্বারের রিয়েল রুট থাকা পসিবল কিনা? আচ্ছা, ইন্টারেস্টিং কোয়েশ্চেন। নন রিয়েল কমপ্লেক্স নাম্বার তার মানে রিয়েল লাইনের, মানে আমি মিন করতেছি এই সেট থেকে কোন একটা মেম্বার নিব, তো সেই মেম্বারের রুট। আচ্ছা, কোয়েশ্চেন হচ্ছে কততম রুট। যদি আপনি বলেন যে nth রুট যে প্রশ্ন কোনো ছিল। n তম রুট, যেখানে n হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বারস এর মেম্বার, তাহলে উত্তর হচ্ছে না, পসিবল না। ধরেন আমি নিতেছি 2 + 3i টু দ্য পাওয়ার 1/n, এটা n এর কোনো ভ্যালুর জন্যই আসলে রিয়েল হবে না। কারণ এটা হওয়ার জন্য যেটা হওয়া লাগতো, এটা সমান কোন একটা রিয়েল নাম্বার ধরতে হবে x, তাহলে x একটা রিয়েল নাম্বার, তার পাওয়ার আমি একটা ইন্টিজার, পজিটিভ ইন্টিজার বসাচ্ছি, এবং আমি এক্সপেক্ট করতেছি রেজাল্ট প্রডিউস হবে একটা কমপ্লেক্স, এটা কোনোদিনও হবে না। কিন্তু আমি যদি অ্যালাউ করি যে এই n ক্যান বি কমপ্লেক্স অলসো,
মানে আমি একটু বেশি ভজকট পাকাচ্ছি, তাহলে পসিবল। যেমন আপনারই একটা উদাহরণ দিতে পারা উচিত, আই এর আইতম রুট এটা কিন্তু রিয়েল, অ্যাটলিস্ট তার একটা ভ্যালু অন্তত রিয়েল। এখন আপনি যা জানতে চাইছেন সেটা কি এই আলোচনার মধ্যে কভার হইল কি? যিনি প্রশ্ন করছেন। স্যার তাহলে যদি পাওয়ারটা কমপ্লেক্স হয় তাহলে আমরা বলতে পারবো যে nth রুটের হচ্ছে মানে রিয়েল আমরা একটা সলিউশন পাবো। যদি পাওয়ারটা পাবো বলতে কমপ্লেক্স পারবো না না, হয়, পাইতে পারি। কোন কমপ্লেক্স তার উপর ডিপেন্ড করে। মানে কোন এক z1 z2 তম রুট অফ z1 যেখানে z1 z2 দুইজনই কমপ্লেক্স এবং ধরেন রিয়েল মানে নন রিয়েল কমপ্লেক্স, তাহলে পরিস্থিতি ভেদে রিয়েল ভ্যালু আসতেও পারে, কিন্তু আসবেই গ্যারান্টি। পাবো বলা বলা উচিত না, পাইতে পারি। নন রিয়েল কমপ্লেক্স নাম্বার আর শুধু কমপ্লেক্স নাম্বারের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? এই যে শুধু কমপ্লেক্স নাম্বার বলার মানে হচ্ছে আমি ভাববো সে রিয়েল হইলেও হইতে পারে, বিকজ সেট অফ রিয়েল নাম্বার আসলে সেট অফ কমপ্লেক্স নাম্বার এর একটা সাবসেট। যখন আমি নন রিয়েল মানে এই কমপ্লেক্স প্লেনের সব নাম্বার কভার করতে পারবে, তার মানে সে রিয়েল লাইনের উপরে কোনো মেম্বার হইতে পারবে। কিন্তু যখন আপনি বলে দিতেছেন নন রিয়েল কমপ্লেক্স, তার মানে আপনি রিয়েল লাইনটাকে বাদ দিয়ে দিতেছেন, এর উপরে নিচে কোথাও হইতে হবে নাম্বারটাকে, তাই না? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে। স্যার আরেকটা কোশ্চেন ছিল, এক্সারসাইজ 2.1 এর 27 এ হচ্ছে কমপ্লেক্স এক সেকেন্ড ফাংশন কিনা। এক সেকেন্ড আমি জায়গায় যেয়ে নিই, এক্সারসাইজ 2.1 এ আগে যাচ্ছি। হ্যাঁ, কত নাম্বার? জি স্যার, 27 এর সিটা কি কমপ্লেক্স ফাংশন হবে? 27 এর সি, এটা কমপ্লেক্স ফাংশন কিনা? আচ্ছা, cos argument z plus I sin argument z, so e to the power I argument of z। আচ্ছা, টেকনিক্যালি স্পিকিং f of z equals to এটার মানে হচ্ছে ওর মানে z হচ্ছে r e to the power I থিটা, সেখান থেকে r টাকে কাট করে দিতেছেন, শুধু e to the power I থিটা রাখতেছেন। সো হিসাবে এটা কমপ্লেক্স ফাংশন হওয়ার কথা। বুঝতে পারছেন? কমপ্লেক্স ফাংশন হওয়ার শর্ত কি? আমরা ওই একটা চার্ট করে লিখছি না যে ইনপুট কমপ্লেক্স অথবা আউটপুট কমপ্লেক্স। হ্যাঁ, কমপ্লেক্স ভ্যালুড ফাংশন আর কমপ্লেক্স ফাংশন। কমপ্লেক্স ফাংশন বললে বোঝায় যে একটা কমপ্লেক্স ভ্যারিয়েবলের ফাংশন, এমনকি যদি তার আউটপুট কোন একটা পার্টিকুলার ফাংশনের জন্য অলওয়েজ রিয়েল নাম্বারও হয়, তাই না? আমার তো তাই মনে পড়ে। আর একটা রিয়েল পার্ট আর একটা ইমাজিনারি পার্ট থাকা লাগে, তাইলে ওটা কমপ্লেক্স হবে। আপনার কথা একটু ব্রেক করছে। স্যার এই 27 এরই এ নাম্বার প্রশ্নটার মধ্যে যে আর্গুমেন্ট অফ জেড ছিল সেটার হুম, অ্যান্সার হচ্ছে আবার নো বলা। মানে রিজনটা হচ্ছে এরকমটা দেখেছি নেটে, যে যেহেতু আর্গুমেন্ট অফ জেড একটা মাল্টি ভ্যালুড ফাংশন, সো সেই হিসেবে ওই নর্মাল ফাংশনের ডেফিনেশনে হচ্ছে কি আর্গুমেন্ট অফ জেডটা কমপ্লেক্স ফাংশন হচ্ছে না। তো ওই হিসেবে আমার কোশ্চেন ছিল যে জাস্ট যদি আর্গুমেন্ট অফ জেড কমপ্লেক্স ফাংশন না হয় তাহলে ই টু দি পাওয়ার আই আর্গুমেন্ট অফ জেডটা কমপ্লেক্স ফাংশন কিভাবে হয়? এটাও তো তাহলে আচ্ছা মাল্টি ভ্যালুড ফাংশনে হওয়ার কথা আচ্ছা ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখেন স্যার কস থিটা সাইন থিটা একটা সিঙ্গেল ভ্যালুই তো দিবে, তাহলে তো এক হতেই সেকেন্ড পারে। এইখানে বাই ডেফিনেশন কমপ্লেক্স ফাংশন হচ্ছে এমন একটা ফাংশন যার ডোমেইন এবং রেঞ্জ হচ্ছে সাবসেটস অফ কমপ্লেক্স নাম্বারস। বাট যেখানে এই প্রশ্নটা করা হয়েছে সেটা আর কি ফোকাস করছে যতটা না হয়ে গেল কমপ্লেক্সে, তার থেকে বেশি এই ওয়ার্ডটা ফাংশন, সেটা আদৌ ফাংশন কিনা। আমরা হচ্ছে ওই মাল্টি ভ্যালুড হইলে মাল্টি ভ্যালুড ফাংশন বলি,
শুধু ফাংশন সহ তো বলি না। যদি ওই সেন্সে চিন্তা করেন তাহলেও এইটা আসলে কমপ্লেক্স ফাংশনই হচ্ছে আর্গুমেন্ট অফ। আচ্ছা, কত নাম্বারটাকে আপনি বললেন ফাংশন বলেন? এ নাম্বার, এ নাম্বারটা মাল্টি ভ্যালুড, তার মানে ওই যে ওয়ান টু মেনি, ওই জন্য ওই অর্থে ওকে ফাংশন বলে না, কিন্তু ক্যাপিটাল আর্গ জেডটাকে হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্টকে ফাংশন বলছে। তো আপনার কাছে মনে হচ্ছে যে এইখানে তো ক্যাপিটাল না, স্মল লেটারে আর্গুমেন্ট লেখা, তাহলে আর্গুমেন্ট অফ জেড নিজে যেহেতু মাল্টি ভ্যালু, তাহলে এই সি নাম্বারটা কিভাবে সিঙ্গেল ভ্যালু হয়? উত্তর হচ্ছে ওই যে লিখলাম না, ই টু দি পাওয়ার আই আর্গ জেড। আর্গ জেডটা কেন আপনাকে বুঝতে হবে, আর্গ জেডটা কেন মাল্টি ভ্যালু। আর্গ জেডটা হচ্ছে ক্যাপিটাল আর্গ জেড একটা সিঙ্গেল ভ্যালুড ফাংশন, তার সাথে প্লাস 2 পাই আই টাইমস এনি ইন্টিজার কে। সো বেসিক্যালি এই যে 2 পাই আই করে আপনি আচ্ছা 2 পাই আই থাকবে না, দুঃখিত, 2 পাই। সো এই যে আপনি 2 পাই এর এনি মাল্টিপল ইচ্ছা মতো যোগ টোগ করতে পারতেছেন, বিয়োগ করতে পারতেছেন, তার মানে এটা মাল্টি ভ্যালু সিঙ্গেল ভ্যালু থাকলো না। কিন্তু যখন আপনি এই ই এর পাওয়ারে নিয়ে যেতেছেন, ই টু দি পাওয়ার আই, আপনি যদি এখানে এমনকি বসায়ও দেন আর্গ জেড প্লাস 2 পাই কে, আপনি দেখতে পাবেন যে এটা সমান আসতেছে ই টু দি পাওয়ার আই ইন্টু আর্গ জেড ইন্টু ই টু দি পাওয়ার 2 পাই আই হোল টু দি পাওয়ার কে। এইভাবে আমি ভাঙিয়ে যদি লিখি তাহলে এই লোকটার ভ্যালু আসলে 1 টু দি পাওয়ার কে, মানে 1। তার মানে আলটিমেটলি শুধু প্রিন্সিপাল ভ্যালুর জন্য রেজাল্টটা ওইটাই থাকতেছে। ইটস বিকজ এই ই টু দি পাওয়ার আই থিটা একটা পিরিয়ডিক ফাংশন উইথ দ্য সেম পিরিয়ড অ্যাজ দ্য আর্গুমেন্ট। আলটিমেটলি এটা একটা সিঙ্গেল ভ্যালুড ফাংশনই হয়ে যাচ্ছে। দ্যাট ইজ ওয়াই দিস ইজ কনসিডার্ড এ ফাংশন। অলরাইট। জি স্যার। আচ্ছা, আপনাদেরকে একটা কথা একটু বলি, আপনারা যদি মনে করেন মানে অনেক বেশি প্যানিক করতেছেন, তো আপনারা যদি মনে করেন যে এত এক্সারসাইজ করতে গেলে অনেক ডিফিকাল্ট হ্যান ত্যান, আপনারা যদি শুধু ক্লাস নোট পড়ে যান, আপনারা তাতেই মানে ক্লাস নোটের সবকিছু যদি ভালো করে বুঝেন, তাতেই আপনাদের ভালো করা উচিত, ভালো মানে 20+ পাওয়া উচিত ইজিলি। হ্যাঁ, মানে আপনারা যদি মনে করেন যে না এগুলো সব প্রিপারেশন নিতে হবে, করতে গিয়ে দেখা গেল যে 10 মানে টোটাল টপিক ধরেন 10টা, তার মধ্যে 5টা পড়তে পারলেন, 5টা বাদ রয়ে গেল, এটা করার দরকার নেই। আগে ক্লাস লেকচারটা ভালো করে পড়ুন। স্যার এতক্ষণ স্যার ওটা পড়তে এক্সারসাইজ ডিপ্রেস হয়ে যাচ্ছিলাম, প্লিজ স্যার এবার আপনি যেটা বললেন একটু স্বস্তি পাইছি, এটাই মানে চলি। স্যার স্যার লেকচার এক্সারসাইজ বাদ দিলে বেসিক আসলে করতে পারি না লেকচার আচ্ছা, থেকে। একসাথে অনেকে বললে আমি আসলে কারো কথাই বুঝতেছি না। একজনের কথা বুঝছি, যিনি বলছেন এবার একটু স্বস্তি পাইছি, বাকি কথাগুলো বুঝতে পারি। একজন করে বলেন। এখন কেউই বলতেছে না। স্যার আসলে লেকচার নোটই মানে মোটামুটি দেখা হয়েছে, আসলে এক্সারসাইজ ওইভাবে দেখার মানে উঠা হয় হ্যাঁ, নাই। তো এখন যদি এক্সারসাইজ তো অনেকগুলা কঠিন কঠিন দেখতেছি, তো এরকম দিলে হ্যাঁ, আসলে পারবো না, হ্যাঁ। আসলেই পারবো না। শোনেন, আমি বলি আপনাদেরকে, ক্লাসেও আমি বলছি, আপনার ক্লাসে আপনি পার্টিকুলারলি থাকেন কিনা জানি না, মানে ক্লাসে স্টুডেন্ট অনেকেই থাকেন না আপনারা, মানে এক্সারসাইজ আপনার নিজের কনসেপ্ট যাচাইয়ের জন্য। অর্থাৎ আপনি যখন সিমিলার এক্সারসাইজ করতে গিয়ে একটা পর্যায়ে কনফিডেন্স পাচ্ছেন যে এই নিয়মের অঙ্ক আমি পারতে শুরু করছি, আমার আর প্রবলেম নাই, তাহলে ওই নিয়মের আর কোনো এক্সারসাইজ করার দরকার নেই। এখন আপনি শুধু ক্লাস নোট দেখে গেলেন, আর তাতেই যদি আপনি কনফিডেন্ট ফিল করেন যে এইরকম কোনো প্রবলেম বা এই কনসেপ্টের উপর বেস করে কোনো প্রবলেম দিলে আমি পারবো, তাহলে আপনার একটা এক্সারসাইজও না করলেও চলবে। এখন সমস্যাটা হয়ে দাঁড়ায় কখন, আমার এই কথাটা থেকে স্টুডেন্টরা কেউ কেউ মিসরিড করে। মিসরিডটা কখন করে, ভাবে আচ্ছা এই এক্সারসাইজের অঙ্কগুলা করলে এখান থেকে আসবে, এইটা আমি কখনো বলিনি এবং সম্ভবত এটা কোনো টিচারই বলেন। হ্যাঁ, মানে এক্সারসাইজের কনসেপ্টটা আপনার বুঝতে হবে। যদি আপনার কাছে মনে হয় যে না শুধুমাত্র এক্সারসাইজ, স্যারের 50 মিনিটের একটা লেকচার করে আমি ভালো বুঝি নাই, তখন আপনি আরো কিছু এক্সারসাইজ প্রবলেম করে 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 কনফিডেন্সটা গেইন। আচ্ছা, একটু একজন আমাকে একটা প্রশ্ন পাঠিয়েছে মেসেজে, দাঁড়ান। 25 নাম্বার পেজের এক্সাম্পল, 25 নাম্বার পেজের এক্সাম্পল 4 লাগবে। এক সেকেন্ড, আমি একটু ডাউনলোডটা করে নিই।
ওকে, আমি আরেকবার স্ক্রিন শেয়ার দিচ্ছি। হ্যাঁ, 25 নাম্বার পেজ আমি বের করছি, এক্সাম্পল 4। ইমেজ অফ এ রেক্টাঙ্গেল আন্ডার এ লিনিয়ার ম্যাপিং। আচ্ছা, এইটা কিভাবে হবে? আহ, এই পার্টিকুলার অঙ্কটা অনেক সহজ, বাট তার আগে একটু ব্যাকগ্রাউন্ড আছে। সেটা হচ্ছে লিনিয়ার ম্যাপটা কোথায়, ফাইন্ড ইমেজ অফ দ্য রেক্টাঙ্গেল উইথ ভার্টিসেস এত আন্ডার দ্য লিনিয়ার ম্যাপ এত। দেখেন, লিনিয়ার ম্যাপ সম্পর্কে আমরা যতটা জানি তাতে আমরা এইটুকু বুঝি যে একটা রেক্টাঙ্গুলার শেপকে যদি আমরা এই ম্যাপের থ্রুতে পাস করি, তার সেই পাঞ্চেইন্স থাকবে, উইচ মিনস এটা পরিবর্তিত হয়ে হয়তো বা আরেকটা এরকম রেক্টাঙ্গেলই প্রডিউস করবে, হইতে পারে লম্বাটা উপরের দিকে হয়ে গেল বা কিছু একটা। হ্যাঁ, কারণ আমরা এরকম একটা জিনিস পড়ছি, আমাদের ক্লাসেই পড়ছি, লিনিয়ার ম্যাপকে যখন আমরা কাটাছেড়া করছি তখন দেখছি যে লিনিয়ার ম্যাপ আসলে 3 রকম ম্যাপের কম্বিনেশনে হয়, রাইট? একটা হচ্ছে ম্যাগনিফিকেশন বা কন্ট্রাকশন, আর একটা হচ্ছে রোটেশন, এটসেট্রা। তো যেহেতু এখানে রোটেশন হইতে পারে, এমনও হইতে পারে যে এটা উল্টা, আর এটা এইদিকে লম্বা ছিল, নতুন ইমেজটা এইদিকে লম্বা, অথবা এরকম একটা কিছু হয়ে গেল। বাট আলটিমেটলি ম্যাপ যেহেতু লিনিয়ার, শুধুমাত্র এই লজিকই আপনারা বুঝতে পারার কথা আপনাদের, যে আসলে রেক্ট্যাঙ্গুলার শেপে কোনো চেঞ্জ আসবে না। সো আমার কাজ হচ্ছে, গিভেন যে 4টা ভার্টেক্স, শুধু এই ভার্টেক্স 4টাকে এই ম্যাপের থ্রুতে পাস করা। তো এই যে এখানে আপনার সলিউশন আমি তাই দেখতে পাচ্ছি যে এই 4টা ভার্টেক্সকে ওই ম্যাপের থ্রুতে আপনি পাস করছেন, তাতে 4টা ডিফারেন্ট নাম্বারস পাইছেন, আনলেস আমি অথবা লেকচার নোট যার এদের কেউ এই ক্যালকুলেশনে ভুল করছে। যদি ভুল না করে থাকে, এরাই যদি হয়, তাহলে আপনার কাজ হচ্ছে খুব সিম্পল, এই 4টা ভার্টেক্সকে এখন অনুমান করে গ্রাফে বসান, বসায় রেক্ট্যাঙ্গেলটা কমপ্লিট করে ফেলেন। যিনি কোয়েশ্চেন করছেন উনি কি উত্তর পাইছেন? যিনি কোয়েশ্চেন করছেন উত্তর পাইছেন? আচ্ছা, উনি মেসেজে লিখেছে যে উত্তর পেয়েছেন। আর আরেকজন আমাকে কিছু একটা পাঠিয়েছেন। স্যার এই হ্যাঁ, প্রবলেমটাতে হুম, আমাদের ডিরেকশন অনুযায়ী ইনিশিয়াল পয়েন্টকে জেড নট ধরছি আর লাস্টেরটাকে জেড ওয়ান ধরছি। এখন আমরা জানি জেড ইকুয়ালস টু জেড নট ওয়ান মাইনাস টি প্লাস হচ্ছে জেড ওয়ান ইন্টু টি, এটা হচ্ছে ইকুয়েশন ছিল। হুম। এখন সি থ্রি এর একটু জন্য একটু এক সেকেন্ড প্লিজ। মানে আমার এখন পর্যন্ত আমি জানি হচ্ছে আমার কাছে 3টা ভার্টেক্স আছে, 3টা ভার্টেক্সকে আমরা বসাইছি। এই অ্যারোটা কি আমার দেয়া, মানে আপনার দেয়া? না স্যার, এটা মানে লেকচার নোট তো ক্লাসে স্যার আপনার দেওয়া ছিল। দেখেছি। আচ্ছা, এখন স্যার এই মানে মানে ডিরেকশন আমার হলে আপনার দেয়া, মানে আমি বলতে চাচ্ছি এটা কি কোয়েশ্চেনে দেওয়া কিনা, মানে আমি কি লেকচার দিছি এটা আমার মুখস্থ নাই, এই জন্য আমার নিজেরও বুঝতে হবে। স্যার আপনি আসলে কোশ্চেনে এটা এরকম আটা দিয়ে নিচ্ছে। বলছিলেন, মানে এরকম করে দিছিলেন আর কি, এরকমটাই লিখে দিছিলেন আর তাহলে কি। এটা কোয়েশ্চেনে গিভেন ধরতেছি। হ্যাঁ, এবার প্রশ্ন বলেন আপনার, সরি। হ্যাঁ, আচ্ছা স্যার, এখানে সি থ্রি এর যে অ্যারোর ডিরেকশনটা, এটা এই ডিরেকশনও হলে আসলে ভুল হয়, মানে সি থ্রি জেড আচ্ছা ইকুয়ালস টু আচ্ছা টি মাইনাস টি আই। আচ্ছা এটা আচ্ছা খুব সম্ভবত আমার মনে হচ্ছে অ্যারোটা এই সাইডে হবে, না হলে এটা মিলছে না। আচ্ছা, 0 যখন বসাচ্ছি তখন 0 থাকার কথা, আর 1 যখন বসাচ্ছি 1 মাইনাসে। হ্যাঁ, এটা ডিরেকশনে ভুল আছে, জি স্যার। ডেফিনেটলি। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ওকে। চ্যাট বক্সটা একটু দেখবেন স্যার। আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড প্লিজ। হ্যাঁ, আরেকটা ছবি পাইছি, উল্টায় আছে। রোটেট করি একটু। হ্যাঁ, বলেন। স্যার এখানে এই যে আমি মানে ডব্লু প্লেনটা আঁকলাম, ডব্লু প্লেন তো মাইনাস ইমাজিনারি অ্যাক্সিস যেটা আছে, ওখানে হুম, একটা মোটা লাইন হবে না? আচ্ছা, এক সেকেন্ড প্লিজ। ইমেজ অফ দিস ইজ, আচ্ছা ডাব্লিউ প্লেন হচ্ছে কোনটা? এটা ডাব্লিউ প্লেন। আচ্ছা, এইখানে রিয়েল পার্ট অফ জেড গ্রেটার ইকুয়াল টু 0, পুরা রাইট হাফ প্লেনের ইমেজ চাচ্ছি আমি। আমি কি করছি, রাইট হাফ প্লেনটাকে আমি ইউনিয়ন অফ সার্কেলস হিসাবে, সেমি সার্কেলস হিসাবে চিন্তা করছি। আর এখানে যেহেতু একটা ইকুয়াল সাইন আছে, সেহেতু
আমি আসলে পুরা এই এক্সিস্টটাকেও নিতে চাচ্ছি, এবং আমি যে এক্সিস্টটাকে নিছি তার প্রমাণ হচ্ছে এই দুই জায়গায় ইকুয়াল সাইন দিছি। এই -π/2 এর সাথে ইকুয়াল সাইনটা মানে হচ্ছে এই নেগেটিভ ওয়াই এক্সিস্টটা নিয়ে ফেলছি, আর প্লাস সাইডে পজিটিভ ওয়াই এক্সিস্টটা নিয়ে ফেলছি। ফাইন, এখন আমি কি করলাম, কোন ম্যাপের থ্রুতে পাস করতেছি? জেড স্কোয়ার, এটা দেখে মনে হচ্ছে জেড স্কোয়ার ছিল। আচ্ছা, সো প্রত্যেকটা রেডিয়াসের সার্কেল যখন পাস হচ্ছে তখন এমন একটা কিছু হয়ে যাচ্ছে, আর 2θ জন্য লিমিটটা এমন হয়ে যাচ্ছে -π থেকে π। হ্যাঁ, আপনার প্রশ্ন ডাব্লিউ প্লেনে কি হওয়া লাগবে বলতেছিলেন? স্যার এই যে মাইনাস যে ইমাজিনারি অ্যাক্সিসটা আছে এখানে তো আর একটা মোটা লাইন হওয়ার কথা, কারণ প্রত্যেকটা পয়েন্ট এই সাইড থেকে শুরু হয়ে আবার ওখানেই পড়তেছে, মানে ওভারল্যাপ হচ্ছে আর কি। তো এইটা? ওখানে একটা হ্যাঁ ওখানে একটা মোটা একটা লাইন হওয়ার কথা না, প্রত্যেকটা পয়েন্ট ওখানে ওভারল্যাপ হচ্ছে। আচ্ছা, আহ, আর আমাকে বলেন এই পাশে কি কোনো মোটা লাইন হবে কিনা আপনার হিসাবে? না স্যার আমার হিসেবে তো ওই পাশে আসে না, কারণ আমি যদি -π থেকে হিসাব করি আবার পাইতে ফেরত আসি তো আলটিমেটলি বাম সাইড এগুলো আসে, জিরো থেকে মানে নেগেটিভ দিকে ইমাজিনারি অ্যাক্সিসের, একটু দেখেন, সরি রিয়েল অ্যাক্সিসের, রিয়েল অ্যাক্সিসের। একটু ওভারথিঙ্ক করতেছেন। দেখেন, ধরেন আপনি শুধুমাত্র এই এ রেডিয়াসের এই সার্কেলটা নিচ্ছেন, হ্যাঁ, বাম পাশে জেড প্লেনে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, এই সার্কেলের জন্য এ স্কোয়ার রেডিয়াসের এই যে এই টিক দিলাম, এই সার্কেলটা আসবে, রাইট? আপনি যেভাবে চিন্তা করতেছেন যে -π থেকে π পর্যন্ত আসতেছি, তাহলে -π হচ্ছে এই জায়গাটা, এখান থেকে অ্যাঙ্গেল বাড়াতে বাড়াতে π পর্যন্ত আসছি, রাইট? এসে এই পয়েন্টটাকে ইনক্লুড করছি, তাহলে মাঝখানের এই পয়েন্টগুলা কি ইনক্লুড হয় নাই? ফর এক্সাম্পল এই পয়েন্টটা কি ইনক্লুড হয় নাই রিয়েল লাইনের উপর? হয়েছে তো নাকি? না স্যার ইনক্লুড হয়েছে, মানে আমি বলতে চাচ্ছি এখানেই শুরু করছি এখানেই শেষ করতেছি, মাঝখানে তাহলে এক না, জায়গাটায় দুইবার ওভারল্যাপ হচ্ছে না, এটা বলতে চাচ্ছি। দুইবার দুইবার ওভারল্যাপের উপর কি ডিপেন্ড করে? ধরেন কোন একটা ফাংশন এমন যেই ফাংশনের জন্য একটা ইনপুটের মানে একটা লাইনের ইনপুট এমন ভাবে, মানে একটা সার্কেলকে ইনপুট দিলাম, হ্যাঁ, তাতে আউটপুট এই পয়েন্টে আসছে কিন্তু দুইবার, তাতে কি আমি এই জায়গাটা বেশি গাঢ় করবো এমন কোনো নিয়ম কি আছে? আপনি আপনি একটা রং অ্যাঙ্গেলে ওভারথিঙ্ক করতে করতে রং অ্যাঙ্গেলে চিন্তা চলে গেছে, আমি অ্যাঙ্গেলটাকে শুধরাইতে চাইতেছি। এই জন্য আপনি কি ভাবতেছেন ওটা একটু স্টপ করেন, হ্যাঁ, আপনি একটু আমার কোয়েশ্চেন, আমার হাত ধরে আমার কোয়েশ্চেনের সাথে সাথে আগান একটু, তাহলে আপনি বুঝবেন। এই যে আপনি এখান থেকে শুরু করছেন, এখান থেকে শুরু করে এই পুরা সার্কেলটা, আমি কি বলতে পারি এই পুরা সার্কেলটা হচ্ছে এইখানকার এই মাঝখানের সেমি সার্কেলটার ইমেজ, এটা কি বলতে পারি? জি স্যার। আচ্ছা, তাহলে এই সার্কেলের উপর যত পয়েন্ট আছে তারা সবাই কি ইনক্লুডেড না? জি স্যার বুঝতে Included পারছি। বলে। হ্যাঁ, তার মানে টেকনিক্যালি প্রত্যেক সার্কেলের জন্য যদি চিন্তা করেন তাহলে পজিটিভ রিয়েল এক্সিসটাও ইনক্লুডেড, নেগেটিভ রিয়েল এক্সিসটাও ইনক্লুডেড, দুইটাই ইনক্লুডেড, কিন্তু তাকে গাঢ় করার দরকার আমার নাই, সবাই ইনক্লুডেড, পুরা ডাব্লিউ প্লেনটা কি আমরা পেয়ে গেছি। আচ্ছা স্যার তাহলে যদি রিয়েল পার্ট অফ জেড গ্রেটার দেন জিরো হতো, যদি ইকুয়ালটা না থাকতো তখন আমরা কি করতাম? ইকুয়ালটা যদি না থাকতো এই ওয়াই এক্সিসটা তখন থাকতো না, তার মানে হচ্ছে এই দুইটা ইকুয়াল সাইন দিতাম না, রাইট? তাহলে এই দুইটা ইকুয়াল সাইন দিতাম না, তাহলে যেটা করতে হইতো, আপনি এমন ভাবে কোন একটা ড্রয়িং আমাকে আঁকতে হইতো যেই ড্রয়িং এ পুরা কমপ্লেক্স প্লেনটা আসে এক্সেপ্ট নেগেটিভ রিয়েল লাইনটা। সেটা করার উপায় কি? সেটা করার একটা উপায় হচ্ছে আপনি তখন হয় আপনি বলে দিবেন বা কিছু একটা, যে মানে এটা আঁকাটা তো ডিফিকাল্ট, তার থেকে আমার জন্য সহজ হচ্ছে একটা কাজ করতাম, আমি হইলে যেটা করতাম, আমি এই লাইনটাকে গাঢ় করতাম, গাঢ় করে আমি এই লাইন এটাকে একটা সেট ধরতাম যার নাম দিতাম এস, আর আমি অ্যান্সার লিখতাম হচ্ছে দ্য পুরা ডাব্লিউ প্লেন মাইনাস এই সেটটুকু খালি। দেখেন বুঝাতে পারলাম কিনা? অথবা অন্য যে কোনো কমপ্লিকেটেড ওয়ে তে আপনি এটাকে ডেসক্রাইব করতে পারেন আপনার ব্যাপার। জি কারণ স্যার বুঝতে পারছি। শুধুমাত্র নেগেটিভ এক্সারসাইজটা তখন বাদ দিতে হবে, সেটা যেভাবে আপনি আপনার কমিউনিকেশন দিয়ে কথা যে কিভাবে বুঝাইতে পারলেন সেটা, একে বোঝানোটা নো ডাউট ডিফিকাল্ট। ওকে, স্যার পজিটিভ এক্স অ্যাক্সিসটা বাদ যাবে না ডাব্লিউ প্লেনে? পজিটিভ এক্সারসাইজ কেন বাদ যাবে বলেন তো? যদি ওই যে -π লেস দেন টু দেখেন থিটা আমি লেস দেন আমি পাই লিখি করেন। -π লেস দেন 2θ লেস দেন π,
আর পজিটিভ এক্স এক্সিসের উপর থিটার ভ্যালুটা যেন কত? 0 না? স্যার 0। তাহলে -π থেকে পায়ের মাঝখানে তো 0 আছে, সে তো অ্যালাউড। ওকে স্যার, বুঝতে পারছি। ওকে, আপনারা অনেক ভালো পড়াশোনা করছেন, ইনশাল্লাহ কালকে পরীক্ষা সবার খুব ভালো হবে। স্যার ইয়ার পার্টটা ওই যে রেস্ট্রিক্টেড ডোমেনের যে পার্টটা ছিল ওই পার্টটা একটু ঝামেলা হচ্ছে স্যার, ওই পার্টটা একটু দেখাবেন। রেস্ট্রিক্টেড ডোমেইন বলতে আমাকে একটু চ্যাপ্টার পেজ নাম্বার দিয়ে রেফার করলে ভালো হয়। আচ্ছা, ওই রেফার করলে ভালো হয়, ওইটা আসতে আসতে আমি আরেকটা প্রশ্ন পাইছি, সেটা একটু অ্যাড্রেস করি। One of the fourth roots of complex number is I. Find the other three roots using geometry. এই প্রশ্নটাতে একজন প্রশ্ন করছে যদি এমন হইতো যে ফোর্থ এর জায়গায় থার্ড অথবা ফিফথ রুট চাওয়া হয়েছে, মানে বলা হয়েছে, তাহলে কি করতাম? আচ্ছা, থার্ডটা খুব সহজ, মোস্ট প্রবাবলি, যে আপনি একটা রুট যদি হয় আই, তার মানে আমরা জানি যে ওর রুট গুলা সব সেম সার্কেলের উপর থাকবে ফর শিওর। সো একটা রুট যদি হয় আই এর মডুলাস যেহেতু 1, তাহলে এই 1 মডুলাসের সার্কেলের উপরই বাকি রুট গুলা থাকবে। সো একটা যেহেতু আই, আমাকে যেটা করতে হবে এমন একটা, মানে এই যে 360 ডিগ্রি, এই 360 ডিগ্রিকে আমার আসলে ভাগ করতে হবে 3 ভাগ। 360 কে 3 ভাগ হলে 120 ডিগ্রি। সো এই অ্যাঙ্গেলের সাথে 120 ডিগ্রি অ্যাঙ্গেল এখানে একটা আসবে, আর আরেকটা 120 ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে একটা আসবে, আর এই মাঝখানের অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি হবে। সো আমরা জানি যে এইটুকু তার মানে 90, তাহলে এইটুকু কত? 120 এর সাথে 90 বিয়োগ করলে হয় 30। তাহলে এই নাম্বারটা এমন একটা নাম্বার যেটার আর্গুমেন্ট হচ্ছে -30 কিন্তু মডুলাস 1। তাহলে cos -30 প্লাস i sin -30, which means ডিগ্রি দিতে বললাম না। তাহলে cos 30 হচ্ছে √3/2, sin 30 হচ্ছে হাফ, তার মানে এটা -12i। এইভাবে আমি এই পাশেরটা পেয়ে গেলাম। একইভাবে এই পাশেরটাও অ্যাঙ্গেল হিসাব করে পেয়ে যাবেন। এটা হচ্ছে 3 এর ক্ষেত্রে। এইবার যদি আমরা এখন চিন্তা করি যে একইভাবে ফিফথ রুট চাওয়া হইতেছে, সো এই একটা সার্কেল ড্র করলাম, এর মধ্যে একটা রুটের ব্যাপারে আবারও জানি, সে হচ্ছে আই, যার মডুলাস 1। তাহলে 1 মডুলাসের সার্কেলের উপরই অন্য রুটগুলো হবে, এবং তাদের মধ্যে স্পেসিংটা, অ্যাঙ্গুলার স্পেসিংটা কত হবে? 360 কে এবার ভাগ করতে হবে 5 দিয়ে, কত হয়? 72 ডিগ্রি। সো টেকনিক্যালি স্পিকিং এইটাকে একটা রুট ধরে ওর সাথে 72, এই আইটাকে, শুধু আইটাকে আমরা একটু প্রকাশ করি পোলার ফর্মে। তাহলে 1e⁻i অ্যাঙ্গেল কত? π/2। তাহলে আমার কাজ হচ্ছে অন্য রুটগুলা, এটার নাম ধরলাম হচ্ছে z0। তাহলে অন্য রুটগুলা z1 হবে হচ্ছে e⁻i, এই π/2 সাথে 72 ডিগ্রি যোগ করে দেওয়া, অথবা 2π/5 যোগ করে দেওয়া। তাহলে z2 হবে হচ্ছে e⁻i π/2, এটার সাথে এবার 2π/5 এর ডাবল যোগ করা। এভাবে আরো 4টা, 2টা লিখছি, আরো 2টা হবে। তারপর যদি এক্সট্রা আরেকবার 2π/4 যোগ করেন তাহলে আবার i ফেরত আসবে, কারণ আমরা জানি রুটগুলো রিপিটেড হইতে থাকে। এইভাবে বাকিগুলো পাওয়া যাবে। সমস্যাটা হয়েছে এইখানে যেরকম ভাবে বলা হয়েছে ফাইন্ড দ্য আদার 3 রুটস ইউজিং জিওমেট্রি, সে আমরা কিন্তু এখন যে 2টা অঙ্ক করছি এটা পুরোপুরি পিওরলি জিওমেট্রি দিয়ে করি নাই। যেমন এইখানে এই সার্কেলটা আঁকি বা না আঁকি আমার এই অঙ্কটা হয়ে যায়।
তো সেই সেন্সে চিন্তা করলে এই অঙ্কের এক্সাক্ট টু দা পয়েন্ট ফ্লেভারটা আর মেনটেন হবে না যদি থার্ড বা ফিফথ রুট চাই। সো আমার মনে হয় যেমন থার্ড রুট, ফিফথ রুটটা বেশি কষ্ট হবে, এটা হয়তো দিব না। থার্ড রুটটা হইলেও হইতে পারে, পিওরলি জিওমেট্রি ইউজ করে হইতেও পারে। এটা একটা ট্রায়াঙ্গেল চিন্তা করবেন, যেই ট্রায়াঙ্গেলের এইটার কোঅর্ডিনেট হচ্ছে 0,1, এবং আপনি জানেন এটা একটা সমবাহু ত্রিভুজ, সবগুলো অ্যাঙ্গেল 60। এবার জিওমেট্রি ইউজ করে আপনি হচ্ছে এই লেন্থটুকু বের করলেন। কিভাবে বের করবেন? বিকজ এটা একটা ওয়ান রেডিয়াসের সার্কেলের ভিতরে আঁকা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। সো ছোটবেলার জিওমেট্রি ইউজ করে চাইলে ওর একটা সাইড লেন্থ বের করা সম্ভব, সেখান থেকে হাফ সাইড লেন্থ বের করতে পারবেন। এইসব করে করে দুনিয়ার 2 পৃষ্ঠার জিওমেট্রি করে আপনি অঙ্ক করতে পারবেন, তাতে ওইটা পিওর জিওমেট্রি আর থাকবে না। আর এত ফালতু গ্যাঞ্জামে জিনিস আমি দিব না। যিনি প্রশ্ন করেছেন উত্তর পেয়েছেন? আচ্ছা, আর শোভন, আপনি নাকি, কে প্রশ্ন করছেন একটু ভুলে গেছি, কি যেন একটা কিছু জিজ্ঞেস করতেছিলেন। স্যার বইয়ের 90 পেজের ওখানে যে বুঝি নাই যে এক্সাম্পল 7টা যেভাবে মানে ডিস্ট্রিক্টের ডোমেনটা করবো ওইটা, তার জন্য সে ইনভার্স করা যাবে আর কি। একটু এক সেকেন্ড ধীরে, আমি আগে 90 পেজে যাই। হ্যাঁ, 90 পেজের এক্সাম্পল 7। স্যার এখানে যে মানে কি করলে যে ইনভার্স পাওয়া যায়, রেস্ট্রিক্টেড ডোমেইন রেস্ট্রিক্ট করতে হবে। এখন রেস্ট্রিক্টেড ডোমেইন যেটা হবে মানে ওইটাই বুঝতে পারছি না যে কিভাবে করবো এটা আসলে, ওইটা যদি একটু বলতেন। আচ্ছা, দেখি আমি। Show that f of z equals to z square is a 1-1 function on the set A defined by এত -π/2 থেকে π/2 and এইখানে এমনিতে আমাকে আগে এটা বলেন যে f of z equals to z square unrestricted, হ্যাঁ, এইটা কি 1-1 ফাংশন? নো স্যার। নো। এখন ওরা যেটা করছে একটা ডোমেন রেস্ট্রিক্ট করে দিচ্ছে। কিভাবে? আপনি বুঝতেই পারতেছেন যে এটার এফ অফ জেড সমান জেড স্কয়ারের মূল প্রবলেম হচ্ছে এই পুরা মানে ওই যে e⁻i θ, এটাকে যদি আপনি স্কোয়ার করেন e⁻2i θ এসে পড়ে। তার মানে অরিজিনালি পুরা 2π কভার করতে পারতেছিলেন, এখন 2θ দিয়েই আপনার আগে মানে মানে আপনি থিটার ভ্যালু পাই পর্যন্ত কভার করার পরই আউটপুটটা পুরা 2π কভার করে ফেলতেছে। 0 থেকে আপনি পাই পর্যন্ত গেছেন, কিন্তু 2θ ভ্যালু কিন্তু 0 থেকে 2π কভার হয়ে গেছে। আরো ফার্দার পাই থেকে 2π যখন যাচ্ছেন, 2θ ভ্যালু আরো একবার 2π কভার করতেছে। তার মানে এখানে মাল্টিভ্যালুডের গ্যাঞ্জামটা আসতেছে। So আপনি যেটা করতে পারেন, আপনি বুঝে গেছেন যে এখানে যে কোনো একটা কন্টিনিউয়াস পাই পরিমাণ ইন্টারভাল নিয়ে যদি ডোমেইনটাকে রেস্ট্রিক্ট করেন, সেটা নেসেসারিলি -π/2 থেকে π/2 হওয়া লাগবে না। সেটা হইতে পারে 0.123 রেডিয়ান থেকে শুরু করে থিটার ভ্যালু 0.123 রেডিয়ান প্লাস পাই, যে কোনো এক জায়গায় ইকুয়াল দিতে। এরকম যে কোনো একটা কন্টিনিউয়াস পাই পরিমাণ উইন্ডো যদি চুজ করেন এবং রেস্ট্রিক্ট করে দেন, তাহলে এই গ্যাঞ্জামটা আর থাকতেছে না। কারণ যে কোনো একটা ভ্যালু থেকে শুরু করে যদি পাই পর্যন্ত এক্সট্রা এডিশনাল পাই পর্যন্ত সে যদি রোটেট করে, তাহলে 2θ ভ্যালু 0 থেকে 2π একবার রোটেট করতেছে। সো এই ডোমেন রেস্ট্রিকশন এরকম ভাবে যে কোনো ভাবে করলে এটা 1-1 ফাংশনে কনভার্ট হয়ে যাবে। তো এইখানে ওরা যেটা চুজ করছে সেটা হচ্ছে -π/2 থেকে π/2, আর যে কোনো একটাতে ইকুয়াল দেওয়া দিলে চলতেছে। ইকুয়ালটা দুই জায়গায় দিলে বিপদে পড়ে যাবে। এখন আপনি আসলে বুঝতে পারতেছেন না কোন জায়গাটা, নাকি আমার কথা থেকে আপনার উত্তর বাই চান্স এসে পড়ছে? জি স্যার, এক্সট্রা ওই জিরোটা বাদ যাচ্ছে, আমরা এখানে কমপ্লেক্স প্লেন থেকে আবার জিরোটা বাদ যাবে ওইটা। এক্সট্রা জিরোটা বাদ কোথায়? এখানে অঙ্কের ভেতরে সলিউশনের কোথাও বলছে জিরো বাদ গেছে এরকম কিছু? হ্যাঁ স্যার, কমপ্লেক্স প্লেনটা নিচ্ছে, ওই কমপ্লেক্স প্লেন থেকে জিরো বাদ দিচ্ছে। এক সেকেন্ড প্লিজ।
আমার আসলে আপনি যেই কথাটা বলতেছেন সেটা লেখা আছে কোথায় আমাকে একটু বলতে পারেন? এই জায়গাটায় স্যার এটা পরের ম্যাথটা আর কি 92 পেজে 92 পেজ। 92 পেজে কি বলেন? স্যার আপনি 92 পেজে এখানে একটা আপনি ক্লাসে লিখে দিয়েছিলেন একটা রেস্ট্রিক্টেড ডোমেইন এ ইকুয়াল জেড বিলংস টু সি, মানে বাদ দিচ্ছেন, জিরোকে বাদ দিচ্ছেন, -π/2 থেকে আর্গুমেন্ট বড় আর +π/2 থেকে এটার জন্য ইকুয়াল। আমাকে একটু প্রেক্ষাপট বলতে হবে, মানে এইভাবে হঠাৎ করে আমি কি লিখছি মাঝখান থেকে বলতে হবে না, আমাকে শুরু থেকে বুঝে আসতে হবে কি প্রবলেম করতে গিয়ে কোন অংশে কাকে বাদ দিচ্ছি, একটু ধীরে বলবেন অথবা লেকচার নোটে ছবিটা দিবেন। যে প্রিন্সিপাল স্কোয়ার রুটে যেটা আছে যে 92 পেজে, এখানে দেখুন সি এক্সক্লুডিং 0 লেখা আছে এক জায়গায় নিচের দিক থেকে 3 3 6 এই যে 9 পাইছি, নম্বর লাইন। পি এক্সক্লুডিং জিরো, এটাই তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ বলেন। এখানে আবার জিরোকে এক্সক্লুড কেন করলো এটা বুঝিনি। জিরোকে এক্সক্লুড কেন করলো? আচ্ছা, জিরোকে এক্সক্লুড কেন, কাকে, কি বের করতে গিয়ে করলো? দাঁড়ান এক সেকেন্ড। স্যার ইনভার্স ফাংশনে জিরোকে এক্সক্লুড করা হয়েছে, মানে অ্যাকচুয়াল ফাংশনে F থাকলেও inverse of ইনভার্স ফাংশনে domain এক্সক্লুড of করে। F inverse of z equals to z to the power half is the entire complex plane excluding zero. আচ্ছা, আমরা যখন এই z to the power half বা এই ধরনের কোনো ফাংশনকে ডিফাইন করি তখন আমরা আর্গুমেন্টের হেল্প নেই প্রতিবার, খেয়াল করছেন কোথায়? সো আর্গুমেন্ট অফ z ফাংশনটা জিরোতে আনডিফাইন্ড। তার কারণ হচ্ছে আপনাকে একটা যে কোনো কমপ্লেক্স নাম্বার দিলে আপনি আর্গুমেন্ট বের করতে পারেন, কিন্তু আমি যদি আপনাকে বলি জিরোর আর্গুমেন্ট কত, বের করতে পারবেন না। সো আর্গুমেন্ট এফ অফ জেড ইকুয়ালস টু আর্গুমেন্ট অফ জেড, এই ফাংশনটা যেহেতু জিরোতে আনডিফাইন্ড, তার মানে এর উপর ডিপেন্ডেন্ট যে কোনো ফাংশনই হোক না কেন তারা জিরোতে আনডিফাইন্ড হবে, তাই ডোমেইন থেকে আমরা জিরোকে বাদ দিই। যেই ফাংশনকেই আপনি আর্গুমেন্টের উপর ডিপেন্ড করাবেন ডেফিনেশন, ফর এক্সাম্পল লগ জেড এর ডেফিনেশন আর্গুমেন্ট জেড এর উপর ডিপেন্ড করে, সো লগ জেড ফাংশনও জিরোতে আনডিফাইন্ড। আপনি কি এখন উত্তর পাইছেন? যেখানেই আর্গুমেন্ট অফ জেড এর উপর ডিপেন্ডেন্ট কাউকে ডিফাইন করবেন সেখানেই সেই ফাংশনের ডোমেইন থেকে জিরোটা বাদ যাবে, কারণ জি স্যার, আর্গুমেন্ট অফ জেড বুঝতে পারছি। হিমসেলফ জিরোতে আনডিফাইন্ড। ওকে, অলরাইট। আর কেউ একজন কি, আরেকজন আমাকে একটা ছবি পাঠিয়েছে, আমি এটাকে ওপেন করতেছি। আচ্ছা, এই ছবিটা যিনি পাঠিয়েছেন প্রশ্নটা একটু বলবেন কি সমস্যা এখানে? আচ্ছা, লিভ নিছে, আচ্ছা ঠিক আছে, ফাইন। নেক্সট কোয়েশ্চেন। অলরাইট, কারো বোধহয় আর কোনো কোয়েশ্চেন্স নাই? ঠিক আছে, যদি আর কারো কোনো কোয়েশ্চেন্স না থাকে তাহলে আপনাদের পরীক্ষা কালকে কয়টায়? 11। 11টায়, ঠিক আছে, ইনশাল্লাহ কালকে 11টায় দেখা হচ্ছে। সবাই ঠান্ডা মাথায় পরীক্ষা দিবেন, আর এত প্যানিক করার কিছু নাই। এমনকি সবার পরীক্ষা যদি খারাপও হয়, আচ্ছা আমি একটু রেকর্ডিংটা অফ। ওকে, আপনি একটা কোয়েশ্চেন দিয়েছেন, হ্যাঁ বলেন এখানে আপনার কি সমস্যা? আমি কি শেয়ার করেছি স্ক্রিন? না বোধহয়। হ্যাঁ এখন শেয়ার করেছি, হ্যাঁ বলেন আপনার এখানে কি সমস্যা? স্যার এখানে ওই যে উপর যে সেট এস, ওই সেটের অ্যাঙ্গেল তো -π/2 থেকে 3π/4। ওইখানে মাইনাস থেকে প্লাস হবে, বইটা দেখে ঠিক করে নেন। ও মানে, আচ্ছা আচ্ছা, এইখানে একটা মাইনাস, কিন্তু ড্রয়িং এর সাথে আবার সেটা মিলতেছে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
এইটা হয় আমি বোর্ডে ভুল লিখছি অথবা যিনি তুলছে দেখার সময় ভুল বুঝছে, আর কিছু না। কারণ পুরো অঙ্কটা করা যা দেখতেছি তাতে এটা +π/2 হবে। জি স্যার, বুঝতে পারছি। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন্স? ফাইন, আরেকবার আমি রেকর্ডিং অফ করব।